২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হবার পরও ৮ মাস পালিয়েছিলেন। শেষ পর্যন্ত ডিসেম্বর মাসের ১৩ তারিখে তিকরিত শহরের কাছে ধরা পড়েন তিনি। তাকে শনাক্ত করার জন্য মার্কিন বাহিনী সাহায্য চেয়েছিল মুয়াফাক আল রুবাইয়ের। ইতিহাসের সাক্ষীর এই পর্বে সেই অভিজ্ঞতার কথা তিনি বর্ণনা করেছেন বিবিসির লুইস হিদালগোর কাছে। মাসের পর মাস অনুসন্ধানের পর সাদ্দাম হোসেনকে পাওয়া গিয়েছিল ভূগর্ভস্থ এক বাংকারে, তার নিজ শহর তিকরিতের কাছে এক খামার বাড়িতে। ভদ্র মহিলা ও মহোদয়গণ, আমরা তাকে পেয়েছি। এক সংবাদ সম্মেলনে এই কথা ঘোষণা করেছিলেন ইরাকে মার্কিন প্রশাসক পল ব্রেমার। তার ঘোষণার সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই ফেটে পড়েছিল উল্লাসে। সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট হন ১৯৭৯ সালে, আর সে বছরই দেশ ত্যাগ করেন ডক্টর রুবাই। প্রায় ২৫ বছর পর তিনি দেশে ফেরেন। তাকে আমেরিকানদের বসানো প্রশাসনে নিয়োগ করা হয়। সাদ্দাম যেদিন ধরা পড়েন সেদিন ডক্টর রুবাই একটি বৈঠক করছিলেন। তার মধ্যেই একজন সহযোগী এসে তার কানে কানে খবরটি দেন। সেই মুহূর্তটি স্মৃতিচারণ করে ডক্টর আল রুবাই বলেছিলেন, আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, খবরটাও গোপন রাখতে পারিনি। আমার চেহারাতেই বোঝা যাচ্ছিল কি ঘটেছে। বৈঠকে যারা ছিল তারাও তখনই বুঝতে পেরেছিল। সেই বৈঠক স্বতঃস্ফূর্তভাবেই ভেঙে গেল। লোকজন উল্লাসে চিৎকার করতে লাগলো, স্লোগান দিতে লাগলো। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। সাদ্দাম হোসেন, যিনি এত দীর্ঘ সময় ধরে লৌহ কঠিন হতে ইরাক শাসন করেছেন, তাকে পাওয়া যায় তার নিজ নিজ শহরে তিকরিতের কাছে এক খামার বাড়ির একটি ছোট ভূগর্ভস্থ কুঠুরিতে লুকানো অবস্থায়। সেখানকার বর্ণনা দিয়ে বিবিসির একজন সাংবাদিক বলেছিলেন, প্রথম দেখলে এখানে কি আছে কিছুই বোঝা যায় না। রুক্ষ মাটির ওপর একটা ছোট কুটির, তার চারপাশে নানা রকমের গৃহস্থালী জিনিসপত্রের টুকরো টাকরা ছড়ানো। এইসব আবর্জনার মধ্যে একটা গর্ত যা ময়লা কাঁথা দিয়ে ঢাকা, তার ভেতরে একটা চোরা দরজা, এমনভাবে লুকানো যা বাইরে থেকে বোঝাই যায় না। বহু বছর ধরে লাখ লাখ ইরাকির ওপর প্রভুত্ব করার পর এবং যে বাহিনী তাকে ক্ষমতাচ্যুত করেছে তাদের হাত থেকে ৮ মাস পালিয়ে থাকার পর এখানেই সাদ্দাম হোসেনকে পাওয়া যায়। যে লোকটি প্রেসিডেন্টের প্রাসাদে থাকতে অভ্যস্ত, তিনি লুকিয়েছিলেন মাটির নিচে এক গর্তের মধ্যে। ধরা পড়ার পর প্রথম প্রকাশিত ছবিতে সাদ্দামকে দেখা যায় বিধ্বস্ত, অপরিচ্ছন্ন, লম্বা চুল দাড়িতে মুখ ঢাকা অবস্থায়। বিবিসির সঙ্গে কাজ করতেন বশির নামেই একজন ইরাকি যুবক। তিনি সাদ্দাম হোসেনকে পছন্দ করতেন না, কিন্তু তবু সেই প্রথম ছবিগুলো দেখে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। তিনি বলেন, আমি হতবাক হয়ে গিয়েছিলাম। টিভিতে তার ছবি দেখে মনে হচ্ছিল যেন এক গুহা মানব, যিনি লৌহ কঠিন হাতে ইরাক শাসন করতেন। তাকে দেখলাম একজন কয়েদি হিসেবে এবং তাকে পরীক্ষা করছেন মার্কিন বাহিনীর একজন ডাক্তার। এটা ছিল হতবাক করার মতোই দৃশ্য। মুয়াফাক আল রুবাইকে সেদিনই মার্কিন বাহিনী অনুরোধ করল যেন তিনি আরও কয়েকজন ঊর্ধ্বতন ইরাকি রাজনীতিবিদকে নিয়ে সাদ্দাম হোসেনকে দেখতে যান এবং আনুষ্ঠানিকভাবে শনাক্ত করেন সেই লোকটিকে, যিনি তার জীবনের অনেকগুলো বছর ধরে ছিলেন এক মূর্তিমান দুঃস্বপ্ন। মুয়াফাক আল রুবাই বলেন, আমাদের হেলিকপ্টারে করে বাগদাদ এয়ারপোর্টে নিয়ে যাওয়া হলো। প্রধান উদ্দেশ্যই ছিল লম্বা দাড়িওয়ালা লোকটি যে সাদ্দাম হোসেনই তা নিশ্চিত করা। ইরাকে আমেরিকান কমান্ডার ছিলেন জেনারেল সানচেজ। তিনি আমাকে জিজ্ঞেস করলেন আমি লোকটিকে দেখতে যেতে চাই কিনা। তিনি জানতে চাইলেন আমি কি কাঁচের জানালার ওপাশ থেকে তাকে দেখতে চাই, নাকি ফোনে কথা বলতে চাই, নাকি তার সামনে প্রত্যক্ষভাবে উপস্থিত হয়ে তাকে দেখতে চাই। আমি বললাম, না, আমি তার সঙ্গে সামনাসামনি সাক্ষাৎ করতে চাই, তার সঙ্গে কথা বলতে চাই, তাকে প্রশ্ন করতে চাই।
1989 সাল থেকেই তাকে আমি কখনো ভুলতে পারিনি, কারণ তার জন্যই আমাকে জেলে যেতে হয়েছিল। রুবাই বর্ণনা করছিলেন বন্দি সাদ্দামের সঙ্গে ছোট্ট এক কারা প্রকোষ্ঠে সেই সাক্ষাতের সময় কি ঘটেছিল। তিনি বলেন, আমি দেখলাম তিনি একটা বিছানার এক প্রান্তে মাথা নিচু করে বসে আছেন। তার পরনে সাদা গাউন আর জাম্পার, তার মাথার চুল খুবই এলোমেলো। আমাদের জন্য 4টি চেয়ার দেয়া হলো, আমরা আমাদের পরিচয় দিলাম। তারপর আমি তাকে অনেকগুলো প্রশ্ন করলাম। প্রথমেই প্রশ্ন করলাম, আপনি কেন ইমাম সদরকে হত্যা করলেন? কেন আপনি ইরান আক্রমণ করলেন? কেন কুয়েত দখল করলেন? কেন কুর্দিদের ওপর বিষ প্রয়োগ করেছিলেন? দক্ষিণ ইরাকে লাখ লাখ শিয়াকে হত্যা করে গণকবর দিয়েছিলেন? কেন হাজার হাজার লোকের মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন? এরকম অসংখ্য প্রশ্ন দিয়ে আমি তাকে আক্রমণ করলাম। তার উত্তরে হয় সাদ্দাম হোসেনকে আমার প্রশ্নের উত্তরে ব্যঙ্গ বিদ্রুপ করতে লাগলেন, কখনো বা আমার প্রশ্নগুলো সম্পূর্ণ উপেক্ষা করলেন, অথবা তার কর্মকাণ্ডের পক্ষে সাফায় গিয়ে সেই সব জবাব দিতে লাগলেন, ঠিক যেসব কথা তিনি ক্ষমতায় থাকার সময় বলতেন। ডক্টর আল রুবাই সাদ্দামের সেই কারাকক্ষে ছিলেন প্রায় 1 ঘন্টা। তিনি সেই ঘরে ঢুকেছিলেন সবার আগে আর বেরিয়েছিলেনও সবার পরে। তিনি বলেন, আমার যতগুলো প্রশ্ন করার ছিল তার সবগুলো না করে আমি ঘর ছাড়তে পারিনি। আমার মনে এমন ভাবনাও এসেছিল যে এই লোকটাকে আমরা যদি এখানে মেরে ফেলি তাহলে কেমন হয়। তাহলে বাইরে গিয়েও জনগণকে এই ভালো খবরটা জানাতে পারি যে সাদ্দাম আর বেঁচে নেই। কিন্তু পরক্ষণেই আমার সম্বিত ফিরল। আমার মনে হলো এটাই তো আমার সাথে সাদ্দামের পার্থক্য। আমি চাই তার যথাযথভাবে এবং মানুষের চোখের সামনে একটা বিচার হোক, যে বিচার ইরাকের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। তাই আমি যখন সেই কারাকক্ষ থেকে বের হই তখন আমি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। আমি তাকে বলেছিলাম, সাদ্দাম হোসেন, তোমার ওপর আল্লাহর অভিশাপ পড়ুক। সে অশ্রাব্য নোংরা ভাষায় কথা বলতে শুরু করলো। দুনিয়াতে যত অশ্লীল শব্দ আছে সব মিশিয়ে সে গালাগালি করতে লাগলো। সাদ্দাম হোসেনের কারাগার থেকে বেরোনোর পর অনেক বছর পর্যন্ত মুয়াফাক আল রুবাই দুঃস্বপ্ন দেখতেন। তিনি বলেন, 2003 সালের ডিসেম্বরে সাদ্দামের সাথে সেই সাক্ষাতের পর তিনি আবার সেই সব দুঃস্বপ্ন দেখতে শুরু করেছিলেন। 2005 সালের অক্টোবরে বাগদাদে সাদ্দাম হোসেনের বিচার শুরু হয়। বিচারে তার মৃত্যুদণ্ড হয়, আর 2006 সালে 30 ডিসেম্বর তার ফাঁসি হয়। মুয়াফাক আল রুবাই সে সময় ছিলেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সাদ্দামের মৃত্যুদণ্ড কার্যকরের সময় যারা সেখানে উপস্থিত ছিলেন, মুয়াফাক আল রুবাইও ছিলেন তাদের একজন। এই ধরনের ভিডিও দেখতে এবং এই ধরনের জায়গা সম্পর্কে তথ্য পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। সেই সাথে আপনার চিন্তাভাবনা এবং পরামর্শ আমাদের সাথে শেয়ার করুন। আপনার দিনটি ভালো কাটুক, যত্ন নিন। বাই বাই।